মাহফুজুর রহমান, ফেসবুকে এখন তার নামটা আমরা দেখছি মাহফুজুর রহমান। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। সর্বশেষ বাংলাদেশে ছিলেন দৈনিক জনকণ্ঠের সঙ্গে। মাহফুজুর রহমান প্রবাসী আজ বহু বছর। নিউ ইয়র্কে গিয়েও বাংলাদেশের সাংবাদিকতার সাথে জড়িত, স্থানীয় সাংবাদিকতার সাথে জড়িত। মাহফুজ ভাই, আপনাকে স্বাগতম ফজলুল বাড়ির বাড়ির খবরে। আমাদের চ্যানেলটার নাম বাড়ির খবর এই কারণে, বাংলাদেশটাই আমাদের বাড়ি, আপনার বাড়ি আমার বাড়ি, বাংলাদেশটাই বাড়ি। আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আসলে ভালো আছি বলতে গেলে এইটা তো মানুষের কথার কথা। আসলে আমরা কেউ ভালো নেই, যারা আমরা প্রবাসে আছি, যারা রাজনীতি সচেতন এবং যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধারণ করি, এবং আমরা যারা ২১কে ধারণ করে বাংলাকে ধারণ করে আছি, তারা আসলে ভালো নেই। মৌখিকভাবে বললে ভালো, বললে মিথ্যা বলা হবে। দেশকে নিয়ে এবং দেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং ২১-এর চেতনা, আজকে ২১শে ফেব্রুয়ারি, ২১-এর চেতনা ভুলণ্ঠিত হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হচ্ছে, মুক্তিযুদ্ধের স্থপতির বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই সময় আমরা আসলে যারা নিজেদেরকে বাঙালি বলে দাবি করি বা যারা বাংলাদেশকে বুকে ধারণ করি, তারা কেউ ভালো নেই। কারা ভালো আছে বাঙালিদের মধ্যে, বাংলাদেশের মধ্যে, তারা কারা আমি জানি না। মাহফুজ ভাই, গতকালকে বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারি ছিল, আজকে আপনার নিউ ইয়র্কে ২১শে ফেব্রুয়ারি। আগের ২১শে ফেব্রুয়ারি গুলার তুলনায় এই ২১শে ফেব্রুয়ারি গুলার পার্থক্য গুলো আপনার চোখে কিভাবে পড়ে সেটা? আমি একটা আসলে কৌতুক করে বলতে হয় যে তারা বলছে যে স্বৈরাচারের বিদায় করছে। তাদের ভাষায় স্বৈরাচারের বিদায় করতে গিয়ে বাংলাদেশের সব আচার, বাঙালির আচার, উৎসব পার্বণ সবকিছুকে তারা বিদায় করে দিচ্ছে। আমি আজকে যতগুলো পত্রিকা খবর দেখলাম, বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, ৫২ সালের পর থেকে ২১ এত নিষ্প্রভভাবে, এত সাদামাটা ভাবে বাংলাদেশে উদযাপিত হয় নাই। ২১-এর আগের দিন আমরা একটা ভিডিও দেখেছি যে একটি স্কুলের ছাত্ররা কুষ্টিয়ায় একটি স্কুলের ছাত্ররা স্কুলে তারা ভেঙে দিচ্ছে, শহীদ মিনার ভাঙছে। আমরা আরেক জায়গায় দেখছি যে কোথায় স্কুলের প্রধান শিক্ষক শহীদ মিনার ভেঙে টয়লেট বানাচ্ছে। আমরা দেখছি যে ২১-এর অনুষ্ঠানে চট্টগ্রামে ২১-এর কবিতা পাঠের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। আরও আমরা শুনছি যে ২১শে ফেব্রুয়ারিতে ঢাকা শহরে শহীদ মিনার চত্বরে আশেপাশে আলপনা করতে রঙের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যারা যে শিল্পীরা এখানে প্রতি বছর আনন্দচিত্রে তাদের মনের মাধুরী মিশে আলপনা আঁকতেন ২১-এর আগের রাত্রির থেকে, সেই আলপনাতে রঙের নিষেধ দিয়ে সাদা কালো লালের বেশি আর রং ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখলাম যে ২১-এর ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও যিনি প্রধানমন্ত্রী থাকেন, এখন প্রধান উপদেষ্টা, একই সাথে শ্রদ্ধা জানানোর কথা এই বীর শহীদদের সেখানে পৃথক পৃথকভাবে তারা করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে ২১শে ফেব্রুয়ারিতে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২১শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি আগে থেকেই যে সাংস্কৃতিক আয়োজন, সেই আয়োজন নেই। আমরা আরো দেখি যে ২১-এর বই মেলাতে যে ধরনের তৌহিদি জনতার নামে যারা স্বাধীনতা বিরোধী, তাদের হামলা, মুক্ত বুদ্ধি মুক্ত চিন্তার কণ্ঠরোধের যে প্রক্রিয়া, সবকিছু মিলিয়ে আসলে বাঙালির ২১ এবার বাঙালির ২১ প্রাণের ২১ হয়নি, একটি নিষ্প্রভভাবে ২১ উদযাপন হয়েছে দায়সারা ভাবে বাংলাদেশে। এবং তার প্রতিক্রিয়া কিন্তু আমরা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে যে প্রতিটা জায়গায় যে প্রবাসের প্রতিটা দেশেই কিন্তু বাঙালিরা এক টুকরো বাংলাদেশ বানিয়ে বসবাস করছিলেন। সেসব জায়গাতেও আসলে প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে না। নিউ ইয়র্কেও ২১ উদযাপনে আমরা অত বেশি প্রাণোচ্ছ্বাস দেখিনি। দায়সারা গোছের ভাবে হচ্ছে, বাট মানুষের উপস্থিতি নেই। আসলে সংস্কৃতিমনা মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসেন, বাঙালির ইতিহাস ঐতিহ্য এবং বাঙালির গৌরবগুলোকে, তাদের সবাই মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের আশঙ্কা, সবকিছু মিলিয়ে কিন্তু দেশেও যেমন মানুষ আশঙ্কায় শঙ্কায়
ঘর থেকে বের হয়ে আসেনি বিপুল সংখ্যক মানুষ একুশ উদযাপনে, তেমনি প্রবাসীও মানুষের মধ্যে অত আগ্রহ দেখিনি এবার একুশ উদযাপনে। বাংলাদেশের সাম্প্রতিক যে আন্দোলন ছিল, সেই সাম্প্রতিক আন্দোলনের প্রতিক্রিয়ায় আমরা নিউ ইয়র্কেও খুব বড় বড় সমাবেশ দেখেছি, নানা কর্মসূচি দেখেছি। এখন কি অবস্থা সেই মানুষগুলোর মধ্যে? আসলে আমরা যখন আমি একটা কথা বলে রাখি, বাংলাদেশে যখন পট পরিবর্তন বা তথাকথিত বিপ্লব বা সরকার পরিবর্তনের যে সময়টা ৯ আগস্ট থেকে ২৭শে আগস্ট কিন্তু আমি বাংলাদেশে অবস্থান করছিলাম। আমি নিজের চোখে দেখেছি বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়ার পরবর্তী দৃশ্য, এবং আমি সেখান থেকে খবর পেতাম যে নিউ ইয়র্কে অনেক বড় বড় সমাবেশ হচ্ছে। কিন্তু পরবর্তীতে এখন এবং তার ওই ঘটনার ২-৩ মাস পর থেকেই কিন্তু নিউ ইয়র্ক বা আমেরিকাতে ওই ধরনের উচ্ছ্বাস বা ওই ধরনের উগ্রপন্থী কোনো সমাবেশ আর এখন হয়নি। ক্রমে মানুষ বুঝছে যে এই জিনিসটি ছাত্রদের যে কোটা আন্দোলন ছিল, এই কোটা আন্দোলনের নেপথ্যে যে একটা সরকার পতনের বা সরকার বিরোধী আন্দোলন ছিল, এবং সেই আন্দোলনটা কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়, এটা কিন্তু মানুষের কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সেই কারণে আমরা এখানে কোটা বিরোধী যারা আন্দোলন করছে, যে ছাত্র বা জনতা নিউ ইয়র্কে, তারা কিন্তু আর এখন সক্রিয় নেই, এবং এই যে কোটা বিরোধী বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক সংগঠনও গঠন করেছে, সেই সংগঠনেরও কোনো গঠন প্রক্রিয়া বা কোনো কিছুতেই কিন্তু সেই সময় যারা কোটা বিরোধী আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তাদের কোনো সম্পৃক্ততা দেখছি না। এটি কিন্তু পুরো চিত্র আলাদা, এখানে স্বাভাবিক। এবং এখানে যুক্তরাষ্ট্র বিএনপিও একসময়, যেমন বিএনপির নেতা কর্মীরা আওয়ামী বিরোধী অনেক সমাবেশ বা অনেক কিছুই করেছিল, কিন্তু তাদের মধ্যেও এখন আর এই কোটা বিরোধী বৈষম্য বিরোধীদের প্রতি সমর্থন দিয়ে কোনো কর্মসূচি বা কোনো কার্যকলাপ আমরা দেখি না। নিউ ইয়র্ক কিন্তু বাংলাদেশের আরেকটা বাংলাদেশের মতো ম্যানহাটন বা জ্যাকসন হাইট গুলোকে বলা হয় বা আরেকটা বাংলাদেশ। এর আগে লন্ডনে ব্রিকলেন যেটা ছিল, নিউ ইয়র্কে তেমন বড় সড়ো একটা বাঙালি সমাবেশের জায়গা। বাংলাদেশের নানা ধরনের মানুষ বিপদে পড়লে নিউ ইয়র্কে গিয়ে আশ্রয় নেন, লন্ডনে গিয়ে আশ্রয় নেন। নিউ ইয়র্কে আগে যারা আশ্রয় নিয়েছিলেন, এখন যারা আশ্রয় নিয়েছেন, আপনি কি দেখেন তাদেরকে খুব কাছে থেকে? আসলে আমি একটা জিনিস কি, যে লন্ডনের মতোই কিন্তু ক্রমেই কিন্তু নিউ ইয়র্ক বা আমেরিকাতেও বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা এখন আর আগের মতো নয়। এখন নিউ ইয়র্ক বা আমেরিকাতে যে বাংলাদেশি জনগোষ্ঠীর যে বিস্তৃতি ঘটছে, সেটি পারিবারিক ভিসায়, বাবা মা এবং স্পাউস এই ভিসাতেই আসছে। এবং এখন যারা আসছেন তারা বৈধ কাগজপত্র নিয়ে আসছেন। খুব অল্প সংখ্যক মানুষই এখন বৈধ কাগজপত্রহীন। আমরা যেটা দেখেছি যে 9/11-এর পর বাংলাদেশ শত নয়, হাজার হাজার বাংলাদেশি আমেরিকা থেকে কানাডায় চলে গিয়েছিল, অনেকে স্বেচ্ছায় বাংলাদেশে চলে গিয়েছিল। আমরা কিন্তু এখন এই সময় কিন্তু যে একটি কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করতে যাচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকার, সেক্ষেত্রে আমরা দেখছি যে প্লেনে ভরে মেক্সিকান, অন্যান্য হন্ডুরাসের এবং ভারতীয়দেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের দেশে প্লেনে ভরে ভরে। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা এখন আর তেমন চোখে পড়ে না। আমরা এই যে এক মাস হয়ে গেল দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের, আজকে 1 মাস পূর্ণ হয়েছে, আমরা বাংলাদেশি 2-1 বাংলাদেশিকে গ্রেপ্তারের খবর ছাড়া আর কোনো খবর পাই নেই। এবং বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে এখন 95% বেশি বাংলাদেশি কিন্তু বৈধ কাগজপত্র নিয়ে এই দেশে বসবাস করে, এবং বাংলাদেশিরা এখন অনেক সংখ্যায় নাগরিকত্ব গ্রহণ করে আমেরিকান বাংলাদেশি হিসাবে তারা এখন আমেরিকায় বসবাস করছেন। গ্রিন কার্ড হোল্ডাররা এখানে শুধু ভোটাধিকার ছাড়া তারা সব ধরনের অধিকার ভোগ করছেন। এবং যারা গত 5-7 বছরে যারা এখানে এসেছেন, তারা বৈধ প্রক্রিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা ওয়ার্ক পারমিটের মাধ্যমে
কাজ করছেন বা বসবাস করছেন, সেক্ষেত্রে আমরা খুব কম সংখ্যক বাংলাদেশি যারা মানে বৈধতা নেই বা রাজনৈতিক আবেদন করেননি এমন সংখ্যা খুব কম। সেক্ষেত্রে বাংলাদেশিরা এখন অন্যান্য এই কঠোর অভিবাসন আইনের সময়, ধরপাকড়ের সময় কিন্তু বাংলাদেশিদের মধ্যে অত আতঙ্ক বিরাজ করছে না, যেটি আমরা 9/11-এর পর দেখেছিলাম বা আমরা আরো আগে দেখেছি। কিন্তু এখন না, এখন আমরা অনেক ভালো অবস্থানে বাংলাদেশিরা আমেরিকায় তাদের অবস্থান এবং তাদের ভূমিকা রেখে যাচ্ছে, এবং তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তারা অগ্রসর হচ্ছে এবং একটা অগ্রসর কমিউনিটি হিসাবে, দ্রুত বর্ধমান একটি এথনিক কমিউনিটি হিসেবে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে। আপনার বক্তব্যে ধারণা পাওয়া যায় যে ট্রাম্পের যে বর্তমান নীতি, এই নীতিতে বাংলাদেশিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। সম্ভাবনা কম মানে বাংলাদেশিদের মধ্যে অবৈধ বা বৈধ কাগজপত্রহীন বাংলাদেশের সংখ্যা এখন ন্যূনতম, সেই কারণে সম্ভাবনা নাই। এবং আমরা দেখেছি যে এই 1 মাসের মধ্যে একটি ঘটনা একদম প্রমাণিত, সেক্ষেত্রে আরো একটি ক্ষেত্রে আরো একজন, 2 জনকে অফিসিয়ালি গ্রেপ্তার হওয়ার খবর পেয়েছি, যারা এখানে বৈধভাবে থাকার জন্য রাজনৈতিক আশ্রয় বা প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হননি। এই কারণে তাই। কিন্তু আমরা দেখেছি শত শত ভারতীয়, এবং এক হিসাবে বলা হচ্ছে যে 20,000 থেকে 40,000 অবৈধ ভারতীয়দেরকে তাদেরকে ডিপোর্ট করা হবে, এবং সেক্ষেত্রে প্রতিদিনই বা কিছুদিন অন্তর অন্তর ভারতীয়দেরকে প্লেনে সামরিক বিমানে চড়িয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আরো অন্যান্য দেশের নাগরিকদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশিদের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনাই ঘটার কোনো সম্ভাবনা নেই বা এখন পর্যন্ত ঘটেনি। বাংলাদেশের সাংবাদিক কেউ কি নতুন করে নিউ ইয়র্কে গেছেন, বা সাবেক মন্ত্রী অথবা সাবেক এমপি এমন কেউ? আমরা এই বাংলাদেশের পট পরিবর্তনের পর, গণ অভ্যুত্থানের পর আমরা দেখেছি যে আমার জানা মতে এখানে চলে এসেছেন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নঈম নিজামের স্ত্রী, তিনি চলে আসছেন। আরো 2-1 জন মহিলা সাংবাদিক এসেছেন, তাদেরকে আমি অনেক জুনিয়র, তাদের নাম আমার মনে নেই, তবে 8-10 জন সাংবাদিক চলে এসেছেন। তাদের মধ্যে নঈম নিজাম এবং তার স্ত্রী, তারাই উল্লেখযোগ্য, এবং আরো কেউ কেউ এসেছেন আমরা খবর পাচ্ছি। কিন্তু নিউ ইয়র্ক শহরে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা আওয়ামী লীগ সরকারের কোনো মন্ত্রী বা কোনো সংসদ সদস্য কাউকে আমরা আসার খবর পাইনি এখন পর্যন্ত। বাংলাদেশের প্রভাবশালীদের অনেকেরই পাসপোর্টে কিন্তু আমেরিকান বা ব্রিটেনের মাল্টিপল ভিসা থাকে, এবং মাল্টিপল ভিসা গুলো অনেক ক্ষেত্রে 5 বছর মেয়াদি হয়। এখন যারা গিয়েছেন, আপনার কি ধারণা তাদের পাসপোর্টে আগে ভিসাটা ছিল এবং তারা নিরাপদে থাকবেন? এটি অনেকের ক্ষেত্রে আমাদের ধারণার বাইরে, হয়তো তারা অনেকে হয়তো গ্রিন কার্ড হোল্ডারও আছেন। আমরা জানি যে অনেক সাংবাদিক তারা বিগত বছরগুলোতে এদেশে অবস্থান করছেন, তাদের অনেকেরই সন্তানরা এদেশে লেখাপড়া করছেন, তাদের আসা যাওয়া অনেক ক্ষেত্রেই পারিবারিকভাবে অনেকেই গ্রিন কার্ড হোল্ডার, অথবা তারা কোনো না কোনোভাবে এদেশে বৈধভাবে আসার তাদের একটা প্রক্রিয়া রয়েছে, এবং অনেকেরই মাল্টিপল ভিসা রয়েছে। সেই কারণেই তারা আসতে পেরেছেন। কিন্তু অনেকেই যেমন সরাসরি বাংলাদেশ থেকে না আসে তৃতীয় দেশ থেকে এসেছেন, সেক্ষেত্রে মাল্টিপল ভিসা না থাকলে তাদের আসা সম্ভব হতো না। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, আমেরিকাতে গিয়েও আপনি সাংবাদিকতার সাথে জড়িত। মূলত যে জাতিসংঘ অধিবেশনে যাবার পর প্রফেসর ইউনূসের কিছু বক্তব্য, যেমন মাস্টার মাইন্ড, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল, এই কথাবার্তাগুলা সামনে এসেছে। কিন্তু আপনার কি মনে হয় এরা কি বাংলাদেশের শাসন ক্ষমতায় দীর্ঘ সময়ের জন্য জেগে বসেছে? এটি আসলে কি যে আমরা কি দেখেছি, যে আমরা দেখেছি যে একটি সাধারণ ছাত্রদের বিক্ষোভ সমাবেশ কোটা বিরোধী, যেটি 2018 সালে
যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে আরেকটি আন্দোলন আমরা দেখছিলাম। কিন্তু সেই আন্দোলনের নেপথ্যে যে একটি মেটিকুলাস প্ল্যান ছিল সেটি কিন্তু তারা নিজেরাই, ডাক্তার ইউনূস নিজেই প্রকাশ করেছেন। আবার ডাক্তার ইউনূস পরবর্তীতে জাতিসংঘের আরেকটি অনুষ্ঠানে সুইজারল্যান্ডে গিয়ে বলেছেন যে তিনি এর সাথে জড়িত ছিলেন না। 5ই আগস্টের পর তার সাথে ছাত্ররা যোগাযোগ করে। কিন্তু আমরা অতি সম্প্রতি বিগত 2-4 দিনের বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র এবং নাগরিক ফোরামের যে কমিটি গঠন, নতুন একটি রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সময় আমরা দেখলাম যে তাদের মধ্যে বিবদমান গ্রুপের মধ্যে যে তর্ক এবং বিতর্ক এবং ফেসবুকে তাদের বিভিন্ন পোস্টের মধ্যে আমরা দেখলাম যে আসলে এটি জুলাই মাস থেকেই এটি একটি সরকার বিরোধী বা সরকার পতনের আন্দোলন ছিল নেপথ্যে, এবং সামনে ছিল সাধারণ ছাত্র এবং মাদ্রাসা ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সামনে রেখে পিছনে একটি সরকার পতনের আন্দোলন রচনা করা হয়েছিল, যেটির মূল নেতৃত্ব দিয়েছে 71-এর যুদ্ধাপরাধী জামাতের অঙ্গ সংগঠন শিবির, এবং শিবিরের নেতাকর্মীরাই কিন্তু তথ্য ফাঁস করছেন যে তারাই বিভিন্নভাবে ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছেন। ডাক্তার ইউনূস তাদেরকে সমর্থন দিয়েছেন এবং তারা ডাক্তার ইউনূসের নাম প্রস্তাব করেছেন। তার মানে দেখা যাচ্ছে যে 1 আগস্ট থেকে ডাক্তার ইউনূস সরাসরি সম্পৃক্ত, এবং 26শে জুলাইয়ের আগে থেকেই ডাক্তার ইউনূসের সমর্থক একটি ওয়েবসাইটে এই আন্দোলন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা আমরা দেখেছি। তার মানে কি, যে সাধারণ ছাত্রদেরকে সামনে রেখে সরকার পতনের একটি নীল নকশা নিয়েই এগিয়ে গিয়েছিল জামাত শিবিরের গুপ্ত কার্যক্রমে, এবং সেখানে ছাত্রদলের যে অংশগ্রহণ ছিল সেটি আসলে আকস্মিক ঘটনা। কেননা আমরা দেখেছি যে এই আন্দোলনের সাথে বিএনপি সরাসরি সম্পৃক্ত ছিল না, কিন্তু তাদের ছাত্র সংগঠন ছাত্রদলের অনেকেই শিবিরের সাথে সম্পৃক্ত হয়ে এটি অংশ নিয়েছিলেন, এবং এখন দেখছি যে শিবির এটার কোনো কৃতিত্ব ছাত্রদলকে বা অন্য কোনো রাজনৈতিক দলকে দিতে রাজি নয়। তারা এটির কৃতিত্ব এককভাবে দিতে চাচ্ছে, এবং আসলে আমি মনে করি যে শেখ হাসিনার সরকার যেটি তার প্রতিজ্ঞা রেখে যে যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য যে জামাতে যে নেতৃবৃন্দ যারা যুদ্ধাপরাধী ছিলেন এবং মানবতা বিরোধী অপরাধী তাদের যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তার প্রতিশোধ নিতে একটি সুপরিকল্পিত দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে ডাক্তার ইউনূসকে সামনে রেখে তারা এবং ডাক্তার ইউনূসকে দিয়ে তারা একটি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সরকারকে পতনের মাধ্যমে ইউনূসকে তারা ক্ষমতায় এনেছেন। কিন্তু আমি একই সাথে বলবো যে দীর্ঘ শাসনের মধ্যে দিয়ে যে আওয়ামী লীগ সরকার যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল তারই প্রতিফলন ঘটেছে একটি সাধারণ ছাত্র আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী শক্তি এবং শিবির যে একটি সফল আন্দোলন করেছে, সেটি কিন্তু শেখ হাসিনা সরকারের, আওয়ামী লীগ সরকারের দুর্বলতা এবং জনসম্পৃক্ততাহীনতারই একটা বহিঃপ্রকাশ। দীর্ঘকালীন শাসনের ফলে আওয়ামী লীগের মধ্যে যে অহংবোধ তৈরি হয়েছিল, সেই অহংবোধটাই আওয়ামী লীগের পতন এবং এদের সহজ সফলতার মূল কারণ। আপনার বক্তব্যে একটা জিনিস, 26 জুলাই ওয়েবসাইটের কথা বলেছেন আপনি, কোন ওয়েবসাইট সেটা? এটি ডক্টর ইউনূসের সমর্থক একটি ওয়েবসাইট, সাপোর্ট ইউনিট না প্রোটেক্ট ইউনিট, ডক্টর ইউনূস নামে একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটটি আপনি যদি ভ্রমণ করে দেখেন, সেই ওয়েবসাইটেই কিন্তু বিভিন্ন সময় ডাক্তার ইউনূসের পক্ষে কথা বলা এবং ডাক্তার ইউনূসের ওই ওয়েবসাইটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। আরেকটা কথা আপনার বক্তব্যে এসেছে যে একজন সাম্প্রতিক ফেসবুক পোস্টে বলেছেন ওয়াশিংটন ভিত্তিক একজন সাংবাদিকের মাধ্যমে 1 আগস্ট তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের
বার্তা পান। না, এই নাম যেমন এসেছে তেমনি আবার আরেকজন সমন্বয়ক বলছেন ডাক্তার বদিউল আলমের মাধ্যমে তারা ডাক্তার ইউনূসের 2 সহযোগীর সঙ্গে যোগাযোগ করেছেন। তেমনি আবার আরেকজন সমন্বয়ক বলেছেন যে এখানে ওয়াশিংটনের ভিত্তিক একজন সাংবাদিক যিনি একজন সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ছিলেন, তার মাধ্যমে তারা যোগাযোগ করেছেন। আসলে যেভাবেই হোক ডাক্তার ইউনূসের সঙ্গে ডাক্তার ইউনূস 5ই আগস্টের আগে থেকেই এই আন্দোলনের সাথে, এই আন্দোলন মানে আমরা বলবো কোটা বিরোধী আন্দোলন নয়, সরকার পতনের আন্দোলনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি ওই পোস্টে আমরা তিনি কিন্তু ওই একই ওয়েবসাইটে প্রোটেক্ট ডক্টর ইউনূস ওয়েবসাইটে তিনি কিন্তু এই সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে হত্যার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং সেখানে তিনি সেনাবাহিনীকে দায়ী করে কিন্তু সেখানে মন্তব্য দিয়েছেন এবং সেখানে বিদেশিদেরকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন 26শে জুলাই। পরবর্তীতে সেই ওয়েবসাইটে প্রোটেক্ট ডক্টর ইউনূস ওয়েবসাইটে ডক্টর ইউনূসের বক্তব্যগুলো উঠে এসেছে এবং ডক্টর ইউনূস কিন্তু আমরা দেখেছি যে 30শে জুলাইয়ের আগে ভারতের একটি সংবাদ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা প্রতিবাদকারীদের হত্যা করছে এবং সেটা নিয়ে তিনি পশ্চিমা বিশ্বকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন ভারতীয় একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে। সেটি কিন্তু 5ই আগস্টের আগে। মাহফুজ ভাই, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত। আমরা কিন্তু সাংবাদিকতা একসময় আমরা জানতাম লন্ডন ষড়যন্ত্র বলে বাংলাদেশের একটা জনপ্রিয় একটা টার্ম ছিল। বাংলাদেশের রাজনীতি অনেক কিছু লন্ডনে নিয়ন্ত্রিত হয়, লন্ডন ষড়যন্ত্র। হ্যাঁ, স্বাধীনতার পরপরই তাই ছিল। এবার কি সেটা নিয়োগ ষড়যন্ত্র ছিল না ওয়াশিংটন? আসলে নিয়োগ না, এটা হলো, এটা কিন্তু আপনি শুধু এটা হলো ঢাকা ওয়াশিংটন প্যারিস ষড়যন্ত্র বলতে হবে। ঢাকা ওয়াশিংটন প্যারিস ট্রাই সিটি, 3টা শহর। লন্ডনেরটা যেমন লন্ডন গোলাম আজম বা তারা লন্ডনে বসে বাংলাদেশের স্বাধীনতার পর যেই সেগুলো করেছে সেটা লন্ডন, কিন্তু এটি কিন্তু ঢাকা ওয়াশিংটন প্যারিস 3টা শহরের থেকে ত্রিমুখী ভাবে এই আন্দোলনকে তারা রসদ জুগিয়েছে বা এই আন্দোলনকে সহযোগিতা করেছে। আমাদেরকে জানতে হবে যে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে যে এখন যে বিরোধের মাধ্যমে তারা বলছেন যে সেই সময় আন্দোলনের সময় তারা কোনো দূতাবাসে তারা আশ্রয় পেয়েছিলেন, কোনো দূতাবাস থেকে তারা সহযোগিতা পেয়েছিলেন। এই দূতাবাসগুলির নাম জানা উচিত, তাহলে আমরা আরো এই ষড়যন্ত্রের রূপটাকে জানতে পারবো। তারা বলেছেন যে দূতাবাসে তারা আশ্রয় নিয়েছিলেন, কোন দূতাবাস থেকে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে বের হয়ে আসছিলেন। তারপরে আরো কেউ তাদেরকে সহযোগিতা করেছিলেন। তারা যেমন ডাক্তার বদিউল আলম একটি এনজিও, এই এনজিওর মাধ্যমে ডাক্তার বদিউল আলম সহযোগিতা করেছেন। আরো অনেক এনজিও জড়িত ছিল। এটা যে আন্তর্জাতিকভাবে যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রেরই একটা রূপরেখা ছিল এটা বোঝা যায়। কেননা এই যে আন্দোলনকারীরা যারা সরকার বিরোধী আন্দোলন করছিল, সেই আন্দোলনটা ছিল দুই পক্ষের মধ্যেই কিন্তু হতাহত হয়েছে, সশস্ত্র ছিল, কোনো পক্ষই কিন্তু নিরস্ত্র ছিল না। সেই কারণে আমরা দেখেছি যে তাদের হাতে আন্দোলনকারীরা যেমন পুলিশ অথবা সরকার পক্ষের হাতে আন্দোলনকারীরা মারা গেছে, আন্দোলনকারীদের হাতে পুলিশ ও সাধারণ মানুষ মারা গেছে। সেই ক্ষেত্রে কোন দূতাবাস এই যে সশস্ত্র এই আন্দোলনকারীদেরকে সহযোগিতা করে আশ্রয় দিয়েছে সেটি জানা উচিত, এবং সেটি জানলে বোঝা যাবে যে এই ষড়যন্ত্রটা আসলে কত গভীরে ছিল, এই ষড়যন্ত্রে ওয়াশিংটন কতটুকু জড়িত ছিল, এই ষড়যন্ত্রে প্যারিস থেকে কতটুকু সে হয়েছিল, এবং ঢাকায় বসে কারা কোন এনজিও, বদিউল আলম তার বদিউল আলমের পরিচয় একটি এনজিওর প্রধান হিসাবে, তেমনি এরকম আরো কোনো এনজিও জড়িত ছিল কিনা সেগুলো বেরিয়ে আসবে। মাহফুজ ভাই, একটা বিষয়ে বর্তমান প্রফেসর ইউনূস তার সাথে বাইডেন প্রশাসনের একটা ভালো সম্পর্ক ছিল। এখন ট্রাম্প প্রশাসন আসার সময় অনেক ভাবনা চিন্তা করছিলেন, কিন্তু প্রফেসর ইউনূস এর মাঝে বলেছেন ট্রাম্প প্রশাসনের কাজে লাগিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা?
এটা খুব প্রিম্যাচিউর কথা। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমরা অনেকে এটা জানেন না যে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে বাংলাদেশ তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। ইভেন পররাষ্ট্র যেটি স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কও ছিল না ট্রাম্পের প্রথম মেয়াদের শাসন আমলে। এবং ট্রাম্পের কাছে বাংলাদেশ বা ট্রাম্পের কাছে বাংলাদেশ এমন কোনো ইস্যু নয় যেটি নিয়ে তিনি মাথা ঘামাবেন। আর বাইডেন প্রশাসন নয়, আমরা জানি যে আমেরিকায় যেটি ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এই দম্পতির সঙ্গে যে সম্পর্কটা ডক্টর ইউনূসের ছিল, সেই সম্পর্কটা ধারাবাহিকতাতেই ডেমোক্রেটিক পার্টির ফান্ডিং বা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যে সম্পৃক্ততা ডক্টর ইউনূসের, সেটির ধারাবাহিকতাতেই বাইডেন আমলেও কিন্তু প্রভাবশালী ছিলেন ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং তাদের ক্লিন্টন ফাউন্ডেশন। এবং সেই মাধ্যমেই তারা বাংলাদেশকে নিয়ে আগ্রহী ছিল বা বাংলাদেশ নিয়ে তাদের একটা এজেন্ডা থেকেছিল। কিন্তু রিপাবলিকান পার্টির ক্ষমতার সময় প্রথম মেয়াদে আমরা দেখেছি যে বাংলাদেশ বিষয়ে কোনো কথাবার্তাই আমরা ট্রাম্পের সেটা দেখি নাই, ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল প্রথম মেয়াদে। এবং তখন বাংলাদেশ ডেস্ক নামে কোনো ডেস্কও ছিল না স্টেট ডিপার্টমেন্ট বা পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এখন দেখব যে আসলে এই মাত্র গতকালকে বা আজকে পর্যন্ত ট্রাম্পের পুরো মন্ত্রিসভাটা বা তার গুরুত্বপূর্ণ পদে নিয়োগগুলো সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে এখানে যেটি সকল গোয়েন্দা সংস্থার জন্য জাতীয় যে গোয়েন্দা সংস্থা সবগুলোর সমন্বয় গঠিত যে সংস্থা, সেটির প্রধান করা হয়েছে তুলসী গাবার্ডকে, যিনি একসময় ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ছিলেন। পরবর্তীতে তিনি প্রেসিডেন্সিয়াল প্রতিযোগিতায় এসেছিলেন এবং এখন তিনি ট্রাম্পের মনোনীত এই সকল গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন। তিনি যদিও ভারতীয় নন, কিন্তু তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি ইসকন যেটি যে বহির্বিশ্বে হিন্দুত্ববাদীদের যে প্রচারণা সংগঠন, সেটির সক্রিয় সদস্য। আমরা দেখেছি যে গতকালকে নিয়োগ পেয়েছেন এফবিআই চিফ হিসেবে ক্যাশ প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত। এবং আমরা দেখেছি যে আরো অনেক গুরুত্বপূর্ণ পদে অনেক ভারতীয় বংশোদ্ভূত যারা দায়িত্ব পেয়েছেন। এইসব ক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ট্রাম্পের প্রশাসনের এই যে ভারতীয় বংশোদ্ভূত বা হিন্দুত্ববাদী যারা এখন দায়িত্ব পেয়েছেন, তারা তাদের কর্মসূচি কিভাবে নেন। আমরা প্রথমে দেখেছি যে ইউএসএইড, যেটির মাধ্যমে পৃথিবীর সব দেশে আমেরিকা যে মানবিক সাহায্য করত, সেই সাহায্যটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, সেটি খুঁজে পেয়েছে ট্রাম্প প্রশাসন। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে এবং ভারত সহ 8টি দেশে তারা অনেকগুলো সাহায্য বন্ধ করে দিয়েছে, যেই সাহায্যগুলোর মাধ্যমে ওইসব দেশে গণতন্ত্রের উন্নয়নের মাধ্যমে সরকারগুলোকে বেকায়দায় ফেলানো অথবা সহযোগিতা করা হতো। সেই জিনিসগুলো আমরা এখন দেখব যে আসলে সামনে কি হয়। ট্রাম্পের পররাষ্ট্রনীতি অনেক পরিবর্তন আসছে। আমরা ঐতিহ্যগতভাবে যে আমেরিকার যে পররাষ্ট্রনীতিকে আমরা বলতাম যে আমেরিকায় দল বদলালেও পররাষ্ট্রনীতি একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, কিন্তু ট্রাম্প এসে আমেরিকার সেই ঐতিহ্য পররাষ্ট্রনীতির যে ধারাবাহিকতা, সেটিকে কিন্তু তিনি ভেঙে চুরে নতুন করে বিনিময়ের চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে আগামীতে দক্ষিণ এশিয়া, ভারত, চীন এইসব নিয়ে তাদের যে কোনো পরিকল্পনা থাকলে বা সেক্ষেত্রে কোনো আগ্রহ থাকলে সেগুলো আমরা দেখব এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এমন কিছু বলা উচিত না যেটি পরবর্তীতে সত্য প্রমাণ না হয়। মোহাম্মদ, একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মতো দেশ, ছোট্ট দেশ কিন্তু অনেক বেশি মানুষ, এর কারণে কিন্তু বিদেশিরা এখানে নানাভাবে বিনিয়োগ করতে চায়। বিনিয়োগের জন্য তারা একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায়। সেটা বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশে গত দীর্ঘদিন
বিএনপি নির্বাচনে না আসায় না থাকায় বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু শেখ হাসিনা যেহেতু একজন 24/7 প্রাইম মিনিস্টার ছিলেন, তার একক ভূমিকায় দেশে অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বিনিয়োগের অনুকূল ছিল। বাংলাদেশে আগামীতে মাইনাস আওয়ামী লীগ যে ইলেকশন করার চেষ্টা চলছে, এটা যদি হয় বাংলাদেশের রাজনৈতিক স্থিতি বা বিনিয়োগের পরিবেশ কি দাঁড়াবে আপনার ধারণা? আসলে কোনো দেশে কোনো ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বৈদেশিক চুক্তি বা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য কোনো সফল হয় না। এই সরকারের মেয়াদ সরকার নিজেও জানে না। এখন বিএনপির দাবি এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের পরবর্তীতে যদি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী সরকার আসার পরই কিন্তু আবার এই প্রশ্নগুলি আসবে। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা কোনো নতুন বিনিয়োগ আশা করাটাও এক ধরনের আমি বলবো যে এটা মিথ্যা আশা। আর আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার নয়। আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ দল না। আওয়ামী লীগের যদি যাদেরকে বলা হচ্ছে যে গণহত্যায় জড়িত বা যাদেরকে বলা হচ্ছে বিভিন্ন অপরাধী, তারা কিন্তু তাদের 90% না 99% কিন্তু দেশে নেই। আর যারা 2-4 জন ধরা পড়েছেন তারা এখন বিচারাধীন আছে। কিন্তু আওয়ামী লীগ একটি বিশাল দল, যে দলের জনসমর্থন 34 থেকে 40% জনগণের মধ্যে তাদের একটা সমর্থন রয়েছে। সেই দলকে বাদ দিয়ে নির্বাচন যদি আয়োজন করা হয় সেটি হবে অসম্পূর্ণ বা আংশিক গণতন্ত্র। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে এবং সরকার যদি গঠিত হয় বা সংসদ গঠিত হয়, সেই সংসদের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিকভাবে অতটুকু স্বীকৃত হবে না। আমরা দেখেছি যে বিএনপি ছাড়া সংসদ গঠনের ফলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সরকারের অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে এবং সেই ক্ষেত্রে যদি বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তারপরে বিএনপি বয়কট করাতে তাই হয়েছে। আর এখন যদি নিষেধাজ্ঞা দিয়ে যদি দেশের 34 থেকে 40% জনগণকে তাদের ভোটাধিকার বা তাদের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ না দেওয়া হয়, সেক্ষেত্রে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকবে এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ সেটি আন্তর্জাতিকভাবে ততটুকু স্বীকৃত পাবে না এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের আগামী অগ্রগতি বা বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি সেক্ষেত্রেও কিন্তু বিশ্বব্যাপী তেমন সমর্থন পাবে না। মাহফুজ ভাই, আমাদের মিডিয়ার লোকজন, সাংবাদিক হিসাবে আপনি আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মিডিয়ার সাথে জড়িত ছিলাম, এখনো আছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক এখন কিন্তু কারাগারে আছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিকের বিরুদ্ধে মামলা, বাংলাদেশ বেশি সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা। সাংবাদিকতার জন্য নানা মামলা হতে পারে, হত্যা মামলা এটা যে রাজনৈতিক মোটিভেটেড, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমরা কিন্তু এই সাংবাদিকের মুক্তির জন্য সেভাবে কোনো কাজ করছি না। আপনার কি সাজেশন, কিভাবে আমরা তাদের মুক্তির জন্য কাজ করতে পারি? আসলে কিন্তু এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাংবাদিকরা সবাই দেবতা নয়, তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। তাদের ভুল ত্রুটি বা তারা যদি কোনো অন্যায় করে থাকে, সেই সুনির্দিষ্ট অন্যায়ের কারণে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। এবং মামলা হলেই যে তাদের গ্রেপ্তার হতে হবে সেটাও কোনো না, এবং গ্রেপ্তারযোগ্য যে ফৌজদারি মামলা যদি হয়ে থাকে সেক্ষেত্রে গ্রেপ্তারি, কিন্তু আর্থিক দুর্নীতি মামলায় মানুষকে গ্রেপ্তার করতেই হবে এমন কিছু নয়। কিন্তু আমরা দেখেছি যে যেসব সাংবাদিকদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারের মাধ্যমে একটা প্রতিহিংসা পরায়ণতা আমরা দেখছি যে যারা তাদের ভাষায় যারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের শাসনকে সমর্থন করেছে বা আওয়ামীপন্থী সাংবাদিক, তাদের প্রতি প্রতিহিংসা
পরায়ণতা প্রকাশ করার জন্য তারা হত্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে, জামিন অযোগ্য মামলা দিয়ে গ্রেপ্তার করেছে, এবং এটা অসংখ্য। এবং এর মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের কন্ট্রোলদের কি প্রচেষ্টা করছে, এবং এর মাধ্যমে কিন্তু শুধু যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে না, যারা স্বাধীন মতামত প্রকাশের জন্য কাজ করবে তাদের সামনে একটি ভয়ের একটি সংস্কৃতি তুলে রাখছে, যে যদি তাদের বিরুদ্ধে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বা এই তাদের তাদের গঠিত সরকারের বিরুদ্ধে যদি কোনো কিছু করা হয়, তাদের পরিণতি এইরকম হবে, হত্যা মামলার মাধ্যমে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এটি দুই ধরনের কাজ করছে। তারা ভয়ের একটি সংস্কৃতি চালু করছে বাংলাদেশের গণমাধ্যমে, এবং তারা বাংলাদেশের গণমাধ্যমের কন্ট্রোলদের একটি প্রক্রিয়া হিসাবে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছে, যা হাস্যকর, কিন্তু আবার এটি খুবই বেদনাদায়ক। এই হত্যা মামলার আসামি বানিয়ে তাদের জীবন এবং তাদের পরিবারের জীবনকে অতিষ্ঠ করা হচ্ছে। আমার মনে হয় শুধু আমরা যারা বিদেশে আছি, যারা সাংবাদিক, তাদের আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা যারা সাংবাদিকতার সাথে জড়িত, সব জায়গাতে আমরা এই ব্যাপারে আমাদের বক্তব্য তুলে ধরে তাদের মুক্তি দাবির জন্য যৌথভাবে বিদেশ প্রবাসের সব সাংবাদিকরা মিলে আমরা যদি একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে আমরা নিয়মিত যদি এটাকে নিয়ে জাতিসংঘ থেকে আরম্ভ করে আরো যে সংস্থাগুলো আছে, বর্ডার উইদাউট জার্নালিজম, সিপিজে, ইউরোপিয়ান ইউনিয়ন, সব জায়গাতেই সাংবাদিকদের মুক্তি এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যদি আমরা অবস্থান নেই, একটি বিশ্বব্যাপী একটি প্ল্যাটফর্ম তৈরি করে আমরা ইউরোপ, আমেরিকা থেকে আরম্ভ করে এশিয়ার বিভিন্ন দেশে, জাপান, অন্যান্য দেশে, সৌদি আরব, বিভিন্ন জায়গায় সাংবাদিকতা এখন বিস্তৃত হয়েছে প্রবাসে, সবাই মিলে একটা প্ল্যাটফর্মে এসে আমরা বাংলাদেশের সাংবাদিক নির্যাতন এবং তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে যদি আমরা সক্রিয়ভাবে কাজ করি, সেক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে এটি। অনেক ধন্যবাদ মাহফুজ ভাই। এমন একটা উদ্যোগ হোক, সেটা আপনার নেতৃত্ব হোক বা কেউ একজন নিক, আমরা সবাই এর সঙ্গে কাজ করব। আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা আগামীতে আবার সময় করে আপনার সাথে বসবো। ভালো থাকবেন মাহফুজ ভাই। ধন্যবাদ বাড়ির খবরকে, এবং ফজল বাড়ি আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।